বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমি নিশা তারা বেগম, প্রভাষক যুক্তিবিদ্যা, মহারাজপুর এসমা খাতুন চৌধুরী মহাবিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটা কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছি। বৈশ্বিক এই দুর্যোগে আমাদের চলমান জীবন আজ স্থবির। আমরা জানি না এই দুর্যোগ থেকে আমরা কখন পরিত্রাণ পাব, কিন্তু জীবন তো থেমে থাকবে না। জীবনকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা দীর্ঘ সময় শ্রেণীকক্ষের পাঠদান থেকে বঞ্চিত, কিন্তু এভাবে যদি আমরা শ্রেণীকক্ষে পাঠদান থেকে বঞ্চিত থাকি তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। এই শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বর্তমান সরকার অনলাইন ক্লাসের উপর গুরুত্ব আরোপ করেছেন। সেই লক্ষ্যেই মহারাজপুর এসমা খাতুন চৌধুরী মহাবিদ্যালয় অনলাইন ক্লাস কার্যক্রম চালু করেছে। সেই কার্যক্রমের প্রক্রিয়া হিসাবে আজ আমি তোমাদের সামনে উপস্থিত। আজ আমি তোমাদের যুক্তিবিদ্যা প্রথম বিষয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের যৌক্তিক সংজ্ঞা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, যৌক্তিক সংজ্ঞা আলোচনা করার আগে আমরা শিখন ফলটা কি সেটা আমরা একটু জেনে নিই। অর্থাৎ এই অধ্যায় আলোচনা করলে আমরা কি কি বিষয় জানতে পারবো। এই অধ্যায়ের শিখন ফলটা কি, যৌক্তিক সংজ্ঞা কি সেটা আমরা জানতে পারবো, যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা আমরা জানতে পারবো, যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনা কি সেটা আমরা জানতে পারবো, যৌক্তিক সংজ্ঞা নিয়ম জানতে পারবো এবং আমরা যৌক্তিক সংজ্ঞা বৈশিষ্ট্য এবং যৌক্তিক সংজ্ঞা কোন কোন বিষয়ে ব্যাখ্যা করা যায় সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। তাহলে প্রথমেই আমরা জেনে নিই যৌক্তিক সংজ্ঞা কি। প্রিয় শিক্ষার্থী, বোর্ডে লক্ষ্য করো, আমি একটি যৌক্তিক সংজ্ঞা কাকে বলে সেটি আমি বোর্ডে লিখে রেখেছি। দেখো শিক্ষার্থী, খেয়াল করো, কোনো পদে পূর্ণ যাত্রার্থে সুস্পষ্ট বিবৃতি বা বর্ণনাকে যৌক্তিক সংজ্ঞা বলে। আমি আবারও বলছি, কোনো পদের পূর্ণ যাত্রার্থের সুস্পষ্ট বিবৃতি বা বর্ণনাকে যৌক্তিক সংজ্ঞা বলে। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো দুটো বিষয় আছে, একটা হচ্ছে পদ আর একটা হচ্ছে যাত্রার্থ। এই দুটো বিষয় আমাদেরকে আগে জানতে হবে, পদটা কি এবং যাত্রার্থ কি। তাহলে পদ এবং যাত্রার্থ এই বিষয় যদি আমাদের কাছে সুস্পষ্ট হয় তাহলে আমরা যৌক্তিক সংজ্ঞা কি সেটা আমাদের কাছে খুব সহজেই বোধগম্য হবে। আমরা দেখি পদ কি। পদ কি এটা আমরা প্রথম বর্ষে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম। আমি তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আবার বলছি, পদ হচ্ছে কি, যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় সেই শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। তাহলে ব্যাকরণে আমরা পদ কি, সে ব্যাকরণে পদ হচ্ছে একটি বাক্যের প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে। কিন্তু যুক্তিবিদ্যায় আমরা শুধুমাত্র যে শব্দগুলো একটা যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হবে সেই শব্দগুলোকে শুধু আমরা পদ বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা পদ কি সেটা বুঝতে পারলে। এবার আমরা আসি যাত্রার্থ। যাত্রার্থ হচ্ছে কি, একটি পদের আবশ্যিক বা অপরিহার্য গুণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, পদ হচ্ছে যেমন ধরো মানুষ, কলম, বই, এগুলো কি, এগুলো হচ্ছে এক একটি পদ। এই মানুষ একটি পদ, কলম একটি পদ, বই একটি পদ। তাহলে এই মানুষ পদের যখন আমি একটি গুণ উল্লেখ করব, আবশ্যিক গুণ উল্লেখ করব, তখন সেটা হয়ে যাবে এই যাত্রার্থ। তাহলে মানুষ পদের আবশ্যিক গুণ কি? আবশ্যিক গুণটা কি, সেটা হচ্ছে যে গুণটা প্রত্যেকটা মানুষের ভিতরে সমভাবে বিদ্যমান থাকবে এবং যে গুণটি, এই গুণের কারণে এই পদটিকে অন্যান্য শ্রেণী থেকে পৃথক করবে, সেই গুণটাই হচ্ছে একটি পদের আবশ্যিক গুণ। আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। আমি যদি বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব,
বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, এই যে বুদ্ধিবৃত্তি গুণটি আমি এখানে উল্লেখ করেছি। এই বুদ্ধিবৃত্তি গুণটি হচ্ছে এই যে মানুষ পদ, এখানে এটা হচ্ছে মানুষ পদ। এই মানুষ পদের এই বুদ্ধিবৃত্তি গুণটি হচ্ছে আবশ্যিক গুণ। এই বুদ্ধিবৃত্তি গুণটি হচ্ছে জাত্যার্থ। তাহলে যখন আমি কোনো পদের সংজ্ঞা দিব, তাহলে সেই পদের পূর্ণ জাত্যার্থটা আমাকে উল্লেখ করতে হবে। তাহলে আমি এখানে দেখো, বুদ্ধিবৃত্তি গুণটা কিন্তু প্রত্যেক মানুষের ভিতরেই সমভাবে বিদ্যমান। বুদ্ধিবৃত্তি গুণটা আছে বলেই আমরা মানুষকে অন্যান্য প্রাণী থেকে পৃথক করতে পারি। তাহলে এই যে আমি বুদ্ধিবৃত্তি গুণটা উল্লেখ করেছি, তাহলে এখানে এই যে জাত্যার্থ আমি সংজ্ঞা দিয়েছি, যে কোনো পদের পূর্ণ জাত্যার্থে সুস্পষ্ট বিবৃতিকে বা বর্ণনাকেই যৌক্তিক সংজ্ঞা বলে। তাহলে দেখো, আমি যদি বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, তাহলে কি আমি মানুষের সম্পূর্ণ গুণটা উল্লেখ করলাম না? অবশ্যই আমি সম্পূর্ণ গুণটা উল্লেখ করেছি। তাহলে এই বুদ্ধিবৃত্তি গুণটাই হচ্ছে জাত্যার্থ, আর এই মানুষটা হচ্ছে পদ। তাহলে তোমরা বুঝতে পেরেছো পদ কাকে বলে আর জাত্যার্থ কাকে বলে। পদ হচ্ছে যে শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধু হিসেবে ব্যবহৃত হবে, সেই শব্দটা হচ্ছে পদ। তাহলে এখানে মানুষ পদটি এই যুক্তিবাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে, আর জাত্যার্থ হচ্ছে আবশ্যিক গুণ। তাহলে এই বুদ্ধিবৃত্তিটা হচ্ছে মানুষ পদের জাত্যার্থ। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা দেখি সংজ্ঞা এবং বর্ণনা কি। তাহলে যৌক্তিক সংজ্ঞা আমরা কেন দিই? যৌক্তিক সংজ্ঞা আমরা এ কারণেই প্রদান করব যে যৌক্তিক সংজ্ঞা কি হবে, আমাদের চিন্তা বা যুক্তিকে স্পষ্ট করতে সাহায্য করবে। তাহলে আমাদের জানতে হবে বর্ণনা কি এবং যৌক্তিক সংজ্ঞা কি এবং বর্ণনা কি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি বলেছি কি যে সংজ্ঞা যখনই দিব আমি কোনো পদে, তখনই সেই পদের কি হবে, আবশ্যিক গুণ আমাকে উল্লেখ করতে হবে। তাহলে মানুষের তো অনেক গুণ থাকে, তাই না? মানুষের হাস্যপ্রিয় একটা গুণ, মানুষের সততা একটা গুণ, কিন্তু এই গুণগুলো সব মানুষের ভিতরে কিন্তু সমানভাবে থাকে না। এগুলো কি মানুষ পদের হচ্ছে তোমার অবান্তর লক্ষণ এবং উপলক্ষণ গুণ। কিন্তু মানুষ পদে কি হতে হবে, অবান্তর লক্ষণ এবং উপলক্ষণ গুণগুলো কখনোই কিন্তু জাত্যার্থ হবে না। মানুষ পদে যখন আমি বিবেচক লক্ষণ উল্লেখ করব, তখনই মানুষ পদের জাত্যার্থ উল্লেখ করা হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, যখন আমি মানুষ সংজ্ঞা যখন দিব, তখন কি করতে হবে, তার বিবেচক লক্ষণ উল্লেখ করতে হবে। তাহলে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, যখন আমি বলছি তখন এটা হচ্ছে একটা সংজ্ঞা, কারণ এখানে আমি বিবেচক লক্ষণ অর্থাৎ আবশ্যিক গুণ আমি উল্লেখ করেছি। কিন্তু যখন আমি বলবো মানুষ হচ্ছে এক প্রকার হাস্যপ্রিয় জীব, তখন কিন্তু এটা এই মানুষ পদের যৌক্তিক সংজ্ঞা প্রদান করা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হাস্যপ্রিয় গুণটি কিন্তু মানুষ পদের আবশ্যিক গুণ নয়। এটা সবার ভিতরে সমভাবে প্রযোজ্য থাকে না। কারো ভিতরে হাস্যপ্রিয় গুণটি আছে, কেউ সুন্দর করে হাসতে পারে, হ্যাঁ, কেউ অল্পতেই হাসে, কেউ হয়তো অনেক হাসির কথা শুনলেও সে হাসতে পারে না। সবার আবেগ সমান হয় না। কাজে আমরা হাস্যপ্রিয় গুণটিকে মানুষের আবশ্যিক গুণ বলবো না। এটা তখন কি হয়ে যাবে, যখন আমি বলবো যে মানুষ হয় হাস্যপ্রিয় জীব, তখন মানুষ সম্পর্কে তার একটা বর্ণনা দেওয়া হবে, বা মানুষের দুটি হাত আছে, মানুষের দুটি পা আছে। এগুলো কি? এগুলো হচ্ছে মানুষ সম্পর্কে বর্ণনা। এগুলো কিন্তু কখনোই মানুষের আবশ্যিক গুণ হতে পারে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম যে সংজ্ঞা কী আর বর্ণনা কী। সংজ্ঞা হচ্ছে যখন আমি মানুষের আবশ্যিক গুণ অর্থাৎ পূর্ণ জাত্যার্থটা আমি উল্লেখ করব, তখন সেটা হবে জাত্যার্থ বা সংজ্ঞা। আর যখন আমি শুধুমাত্র মানুষের একটি বর্ণনা দিব অর্থাৎ তার কিছু গুণের কথা উল্লেখ করব, যেটা সবার ভিতরে সমভাবে প্রযোজ্য থাকে না, তখন সেটা হচ্ছে বর্ণনা। তাহলে সংজ্ঞা কী এবং বর্ণনা কী, তাহলে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো।
তাহলে আমরা এখন তোমরা বুঝতে পারলে যে সংজ্ঞা এবং বর্ণনা কি এবং যৌক্তিক সংজ্ঞা কি সেটাও নিশ্চয় বুঝতে পেরেছো। হ্যাঁ, আমি আবারও তোমাদের বলছি যে যখন কোনো পদের পূর্ণ যাত্রার্থে সুস্পষ্ট বিবৃতি বা বর্ণনা দেওয়া হবে তখন তাকে যৌক্তিক সংজ্ঞা বলবে। তাহলে যৌক্তিক সংজ্ঞায় অবশ্যই তোমাকে বিভেদক লক্ষণটা উল্লেখ করতে হবে, কোনো অবান্তর লক্ষণ বা উপলক্ষণ উল্লেখ করা যাবে না এবং তার একটা আসন্নতম জাতি থাকতে হবে। যখন আসন্নতম জাতি থাকবে এবং তার বিভেদক লক্ষণ উল্লেখ করবে তখনই সেটা কি হবে, যৌক্তিক সংজ্ঞা হবে। এবার আসো যৌক্তিক সংজ্ঞার কিছু বৈশিষ্ট্য। যৌক্তিক সংজ্ঞা কি করতে হবে, পূর্ণ যাত্রার্থে বিবৃতি দিতে হবে। আবার কি করতে হবে, যৌক্তিক সংজ্ঞা যাত্রার্থে স্পষ্ট বিবৃতি থাকতে হবে। যৌক্তিক সংজ্ঞা সবসময় পদ সংক্রান্ত হতে হবে, অর্থাৎ যৌক্তিক সংজ্ঞায় সবসময় একটি পদ থাকতে হবে। যৌক্তিক সংজ্ঞা পূর্ণ বিবৃতি যাত্রার্থে পূর্ণ বিবৃতি থাকতে হবে। যৌক্তিক সংজ্ঞা সবসময় পদ সংক্রান্ত হবে। আর যৌক্তিক সংজ্ঞা কি হবে, শ্রেণীবাচক হবে, অর্থাৎ যখন যে পদের শ্রেণী থাকবে শুধুমাত্র আমরা সেই পদটারই যৌক্তিক সংজ্ঞা আমরা প্রদান করতে পারব। কোনো ব্যক্তিবাচক পদের আমরা যৌক্তিক সংজ্ঞা প্রদান করতে পারবো না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি বুঝলাম যে যৌক্তিক সংজ্ঞা কি কোনো শ্রেণীবাচক পদের হতে হবে, কোনো ব্যক্তিবাচক পদের যৌক্তিক সংজ্ঞা প্রদান করা যাবে না। আর যৌক্তিক সংজ্ঞা অবশ্যই একটি পদ থাকতে হবে। যৌক্তিক সংজ্ঞার সম্পূর্ণ ব্যক্তার্থ উল্লেখ থাকতে হবে। যৌক্তিক সংজ্ঞা স্পষ্ট বিবৃতি থাকতে হবে, অর্থাৎ যে পদের আমরা সংজ্ঞা দিব সেই পদের স্পষ্ট বিবৃতি আমাদের থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি যৌক্তিক সংজ্ঞার কিছু প্রামাণ্য সংজ্ঞা তোমাদের আমি বলি। যেমন ধরো, যুক্তিবিদ ম্যাটা এবং ম্যাকবেথ বলেছেন, একটি সংজ্ঞা যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোনো সংজ্ঞায়িত বস্তুর মধ্যকার সমুদয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের একটি বিবৃতি। আমি আবারও বলছি, ল্যাটা এবং ম্যাকবেথ বলেছেন একটি যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোনো সংজ্ঞায়িত বস্তুর মধ্যকার সমুদয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের একটি বিবৃতি, অর্থাৎ সমুদয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেই পদটা সমুদয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের বিবৃতি থাকতে হবে। আবার দেখো, যুক্তিবিদ ফাউলার বলেন একটি যৌক্তিক সংজ্ঞা হলো একটি পদে যাত্রার্থের বিশ্লেষণ। আমি যৌক্তিক সংজ্ঞার যে সংজ্ঞা কি সেটা যখন বলেছিলাম তখন তোমাদের বলেছিলাম যে যাত্রার্থে পূর্ণ বিবৃতি থাকতে হবে। ফাউলারে কিন্তু সে একই কথা বলেছেন যে একটি যৌক্তিক সংজ্ঞা হলো একটি পদে যাত্রার্থের বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি যৌক্তিক সংজ্ঞা কি সেটা বুঝতে পারলাম, যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনা কি সেটা জানতে পারলাম, যৌক্তিক সংজ্ঞার বৈশিষ্ট্য জানতে পারলাম এবং কিছু প্রামাণ্য সংজ্ঞা যুক্তিবিদ ল্যাটা এবং ম্যাকবেথ কি বলেছেন এবং ফাউলার কি বলেছেন সে সম্পর্কেও আমরা জানতে পারলাম। তাহলে দেখো, তাহলে আমি তোমাদের স্পষ্ট করার জন্য আবারও বলছি যে যৌক্তিক সংজ্ঞা একটি পদ থাকবে এবং সেই পদে পূর্ণ যাত্রার্থের স্পষ্ট বিবৃতি থাকতে হবে। কোনো অস্পষ্ট বিবৃতি বা যে গুণটি কোনো পদের ভিতরে আবশ্যিক গুণ নয় সেই গুণের উল্লেখ থাকলে পারে তাকে আমরা সেই পদের আমরা যৌক্তিক সংজ্ঞা প্রদান করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী, তাহলে যৌক্তিক সংজ্ঞা কি, যৌক্তিক সংজ্ঞার বর্ণনা, যৌক্তিক সংজ্ঞার বৈশিষ্ট্য আমরা জানলাম। এবার দেখো যৌক্তিক সংজ্ঞার নিয়ম। প্রত্যেকটা জিনিসের কিছু নিয়ম থাকে। যখন আমরা সংজ্ঞা প্রদান করি সেই সংজ্ঞাটা যদি সঠিক না হয়, সেই সংজ্ঞাটাকে সঠিক করার জন্য আমাদেরকে কি হবে, কিছু নিয়ম মেনে চলতে হবে। যৌক্তিক সংজ্ঞারও তেমন কিছু নিয়ম আছে। যৌক্তিক সংজ্ঞার 5টি নিয়ম আছে। যৌক্তিক সংজ্ঞার 5টি নিয়ম আছে। আমি এখানে দেখছি যৌক্তিক সংজ্ঞার যৌক্তিক সংজ্ঞার নিয়ম
5টি। যৌক্তিক সংজ্ঞার নিয়ম 5টি। তাহলে প্রথম নিয়মটা কি? যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদে পূর্ণ জাত্যার্থ উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশিও করা যাবে না, কমও করা যাবে না। আমি আবারও বলছি, যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম হচ্ছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের পূর্ণ জাত্যার্থ উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশিও করা যাবে না, কমও করা যাবে না। যদি আমি এই নিয়ম লঙ্ঘন করি, অর্থাৎ একটি পদের যৌক্তিক সংজ্ঞা যখন আমি প্রদান করব তার চেয়ে যদি আমি কম বা বেশি গুণের উল্লেখ করি, তাহলে কিছু অনুপপত্তি ঘটবে, ফ্যালাসি ঘটবে, অর্থাৎ সংজ্ঞাটা ভুল হবে। এই অনুপপত্তি হবে 4 প্রকার। একটি সংজ্ঞা যদি আমরা সঠিকভাবে প্রদান করতে না পারি, অর্থাৎ যদি আমরা একটি পদের আবশ্যিক গুণ উল্লেখ না করে তার চেয়ে বেশি গুণ বা কম গুণের উল্লেখ করি, তাহলে আমাদের 4টি অনুপপত্তি ঘটবে। সেই অনুপপত্তিগুলো কি কি? বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি, অবান্তর লক্ষণজনিত অনুপপত্তি, অব্যাপক অনুপপত্তি এবং অতিব্যাপক অনুপপত্তি। আমি আবারও বলছি, আমাদের 4টা অনুপপত্তি ঘটবে। একটা হচ্ছে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি, একটা হচ্ছে অবান্তর লক্ষণ জনিত অনুপপত্তি, একটা 3 নাম্বারটা হচ্ছে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি, 4 নাম্বার হচ্ছে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। আমি প্রথমটা আলোচনা করি, বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি। তাহলে প্রথম নিয়মটা আমাদের কি? যে পদের আমি সংজ্ঞা দিব সেই পদে পূর্ণ জাত্যার্থ উল্লেখ করতে হবে, বেশিও করা যাবে না, কমও করা যাবে না। তাহলে যদি আমি বেশি গুণের উল্লেখ করি তাহলে কি হবে? বাহুল্য সংজ্ঞা জনিত অনুপপত্তি ঘটবে। আমি একটি উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। মানুষ হয়, আচ্ছা আমি এখানে লিখিস একটা উদাহরণ, তাহলে তোমরা বুঝতে পারবে। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, যে ভালো মন্দ বিচার করতে পারে, ভালো মন্দ বিচার করতে পারি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, এখানে ভালো এবং মন্দ এই শব্দ দুটি আমরা যৌক্তিক সংজ্ঞার যখন উদাহরণ দিয়েছিলাম তখন আমরা কি বলেছিলাম? যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। তাহলে এইটুকু আমাদের যথেষ্ট ছিল মানুষের সংজ্ঞা দেওয়ার জন্য। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটুকুই আমাদের যথেষ্ট ছিল মানুষের সংজ্ঞা দেওয়ার জন্য। কিন্তু আমরা অতিরিক্ত হিসাবে কি উল্লেখ করেছি? যে ভালো মন্দ বিচার করতে পারে। এখানে এই যে ভালো এবং মন্দ এই দুটা গুণ আমি উল্লেখ করেছি, এই দুটা গুণের উল্লেখ করার কোনো প্রয়োজন ছিল না, কারণ এই দুটো গুণ সব মানুষের ভিতরে থাকে না, কেউ ভালো কেউ মন্দ। বুদ্ধিবৃত্তিটা প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে, কিন্তু ভালো এবং মন্দ এই দুটো গুণ কিন্তু সবার ভিতরে সমভাবে থাকে না। এই যে যখন আমি উল্লেখ করেছি ভালো এবং মন্দ, এই দুটো গুণই হচ্ছে বাহুল্য সংজ্ঞা জনিত অনুপপত্তি। অর্থাৎ এখানে আমি অতিরিক্ত গুণের উল্লেখ করেছি, যেটা আমার করার প্রয়োজন ছিল না, এটি বাহুল্য। আরেকটি হচ্ছে, দ্বিতীয় নাম্বার হচ্ছে অবান্তর লক্ষণ জনিত অনুপপত্তি। অবান্তর লক্ষণ জনিত অনুপপত্তি কি? আমি একটি উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে।
আমি একটু উদাহরণ দিচ্ছি। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ দ্বিপদ জীব। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এটুকু আমাদের ঠিকই ছিল। এই যে যখন আমি দ্বিপদ উল্লেখ করলাম, এই দ্বিপদ শব্দটা খেয়াল করো, এই দ্বিপদ শব্দটা কি? এটা হচ্ছে অবান্তর লক্ষণ। দ্বিপদ শব্দটা হচ্ছে কি? অবান্তর লক্ষণ। এটা মানুষের প্রত্যেকের ভিতরে সমভাবে থাকে না। এটা শুধু কি করতে হবে আমাদেরকে শুধু বিবোধক লক্ষণ যে গুণটা, সেটা আমাদের সংজ্ঞায় ব্যবহার করতে হবে। কোনো উপলক্ষণ বা অবান্তর লক্ষণ ব্যবহার করা যাবে না। কিন্তু এই দ্বিপদ গুণটি হচ্ছে কি? অবান্তর লক্ষণ। কাজে এখানে আমি অতিরিক্ত গুণের উল্লেখ করেছি, যেটা আমার প্রয়োজন ছিল না। এই দ্বিপদ গুণটাই হচ্ছে অবান্তর লক্ষণ। এই দ্বিপদ গুণটা উল্লেখ করা, এই উদাহরণে এই দ্বিপদ গুণটা উল্লেখ করার জন্য বা এই দ্বিপদ অতিরিক্ত জাত্যার্থটা উল্লেখ করার জন্য আমার সংজ্ঞার অনুপপত্তি ঘটেছে। তাহলে আমরা দুইটা সংজ্ঞা জানলাম। একটা হচ্ছে কি? বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি, আর 2 নম্বর হলো অবান্তর লক্ষণ জনিত অনুপপত্তি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দুইটা অনুপপত্তি সম্পর্কে জানলাম। একটা হচ্ছে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি, আর একটা হচ্ছে অবান্তর লক্ষণ জনিত অনুপপত্তি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজ এ পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা আরও যে 4টি নিয়ম আছে সেই নিয়ম সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আজকে আমি একটু ফিডব্যাক দেই, অর্থাৎ আমরা আজকে কি কি বিষয় আলোচনা করলাম বা কি কি বিষয় সম্পর্কে জানতে পারলাম, সেই বিষয়টা সম্পর্কে আর একটু তোমাদেরকে আমি জানাই। সেটা হচ্ছে আমরা যেটা জানতে পারলাম, যৌক্তিক সংজ্ঞা কি, যৌক্তিক সংজ্ঞা, প্রামাণ্য সংজ্ঞা, যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনা কি সে সম্পর্কে জানতে পারলাম। যৌক্তিক সংজ্ঞার বৈশিষ্ট্য এবং যৌক্তিক সংজ্ঞার একটি নিয়ম সম্পর্কে আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো। এই করোনাকালীন দুর্যোগে যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো আমি আশা করব তোমরা অক্ষরে অক্ষরে পালন করবে। তোমরা যতটুকু সম্ভব ঘরে থাকার চেষ্টা করবে। অপ্রয়োজনে বা নিতান্ত প্রয়োজন ছাড়া তোমরা ঘরের বাইরে যাবে না। আর অবশ্যই তোমরা সাবান পানি দিয়ে বারবার হাত পরিষ্কার করবে এবং বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং যা যা স্বাস্থ্যবিধি আছে সেগুলো তোমরা যথাযথভাবে পালন করবে। আরেকটি কথা, অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। যারা পরীক্ষার্থী তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই এই সময়টি, তোমাদের যে অতিরিক্ত সময় তোমরা পেলে সে সময়টি তোমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। তোমরা এই সময়টা কখনোই অবহেলায় নষ্ট করবে না। আর যারা দ্বিতীয় বর্ষে এবার উত্তীর্ণ হতে, তাদের তো পরীক্ষা এখনও স্থগিত হয়ে আছে। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হলে তোমাদের যথাসময়ে আবার পরীক্ষা নেওয়া হবে। কাজে তোমরা পড়াশোনাটা অবশ্যই ঠিকমতো করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।